প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের 140 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ প্রথমে একটি বিড়ালের ঘটনা রাখবো। সেটা বিড়াল না জিন, পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবে। আর একটা বেশ বড় ঘটনা আছে একটি পুরো বাড়িকে কেন্দ্র করে। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের বেশ ভালো লাগবে, ভয় লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে, আর ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com এ মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। আজকের প্রথম ঘটনাটা দিয়ে এপিসোডটা শুরু করা যাক। আমার বয়স যখন 6 কি 7 বছর, ঘটনাটি তখনকার। কিছু কিছু মনে আছে, আর বাকি ঘটনাটা মা, মাসি আর মামির মুখে শোনা। আমার বড়দা আর আমি মামার বাড়ি যাব জন্মদিনের অনুষ্ঠানে। সেই দিন মায়ের অনেক জ্বর থাকায় মা যেতে পারে না, তাই আমাকে আর দাদাকে পাঠিয়ে দেয়। দাদার বয়স তখন 14 কি 15 বছর। তো দাদা আমাকে নিয়ে মামার বাড়ির দিকে রওনা দেয়। হেঁটে যেতে ওই 15-20 মিনিট সময় লাগে। আমরা থাকি বেন্টিং রোডে। তো দাদা আমাকে নিয়ে হেঁটেই যায় দুষ্টুমি করতে করতে। ওইখানে রাস্তার পাড়ে যেখানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের সোজা রাস্তার উল্টো দিকে একটা বাড়ি ছিল। সেই বাড়ির গেটের সামনে একটা বিড়াল বসা ছিল। বিড়ালটা খুব সুন্দর দেখতে আর কালো রঙের, আর অনেক ভদ্রভাবে বসেছিল। তখন আমরা অনেক ছোট, তাই অত কিছু বুঝতাম না। দাদা বিড়ালটিকে দেখে একটা লাথি দেয় আর আমাকেও বলে তুইও দে। আমি তেমন সাহস পাচ্ছিলাম না, যদি কামড়ে ঠামড়ে দেয়। তাই আমি থুতু ফেলি বিড়ালটার গায়ে। তারপর দুজন দুষ্টুমি করতে করতে মামার বাড়ি চলে আসি। সেখানে আরো অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, মজা করছিল। আমি আর দাদা একটা কোনায় চেয়ারে চুপ করে বসেছিলাম। হঠাৎ মামি লক্ষ্য করলো আমরা একদিকে চুপ করে বসে আছি। মামি দেখতে এসে দেখে আমাদের দুজনেরই প্রচন্ড জ্বর। এটা দেখে মামি আমার মাকে ফোন দিয়ে অনেক বকাবকি করে, কেন আমাদের একা একা ছাড়লো এত জ্বর নিয়ে। মা এটা শুনে তো পুরোই অবাক, আমাদেরকে সুস্থ পাঠালো আর হঠাৎ জ্বর আসলো কিভাবে। পরে মামি আমাদের দুজনকে রিকশায় করে বাড়িতে দিয়ে যায়। এদিকে মায়েরও জ্বর, আমারও দাদারও। বাবা একাই সবার দেখাশোনা করছে। হঠাৎ রাতে দাদা চিৎকার দিয়ে ওঠে। বাবা লাইট জ্বালায়। দাদা বলে তাকে নাকি বিড়াল ডাকছে, অথচ আমরা কেউই বিড়াল দেখছি না, সে একাই দেখছে। এটা শুনে বাবা মা অনেক ভয় পায়। পরদিন আমাদের দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, চেক করে সব নর্মাল। ওষুধ খাওয়ার 3-4 দিন পর আমাদের জ্বর আর কমে না। আমার হালকা কমলেও দাদার একদমই কমছিল না। সে শুধু কালো বিড়াল দেখতে পাচ্ছে, সেই বিড়াল নাকি তাকে ডাকছে। পরদিন সেই মামি আমাদের দেখতে আসে। এসে দেখে আমাদের জ্বর এখনো কমেনি। পরে মা সব বলে দেয় যে দাদা বিড়াল দেখতে পাচ্ছে শুধু। এসব শুনে মামি আমাদেরকে জিজ্ঞাসা করে
তোরা কি রাস্তায় কোনো বিড়ালকে মেরেছিস নাকি? পরে আমি সব বলে দিই যে দাদা বিড়ালকে লাথি আর আমি থুতু মেরেছি। এটা শুনে মামি অনেক ভয় পায় আর ওনার এক পরিচিত কবিরাজের কাছে নিয়ে যায়। উনি আবার জিন ভূত এসব ব্যাপার নিয়ে অনেক কিছু জানত। ওনার ওখানে যাওয়ার পর মামি সব বলে ওনাকে। উনি একটা বই বের করে পড়ে, তারপর মামিকে বলে আমরা যেই বিড়ালকে মেরেছি সেটা জিনেদের ইমাম ছিল। তখন আসরের সময় নামাজ পড়ার জন্য যাচ্ছিল। আমরা তাকে লাথি মেরেছি আর থুতু দিয়ে নাপাক করে দিয়েছি। রাস্তায় লোকজন বেশি থাকায় তেমন ক্ষতি করতে পারেনি, আমাদের হালকা বাতাস মেরে ছেড়ে দিয়েছে। মা শুনে অনেক ভয় পায় আর জিজ্ঞাসা করে এখন কি করব। পরে উনি বলে সুন্দর করে একটা মুরগি রান্না করে ওই কবরস্থানের গেটের সামনে দিয়ে বলতে যে আমার সন্তানেরা না বুঝে এমন করেছে, তাদেরকে যেন মাফ করে দেয়। এটা বলে আর পিছনে যেন না তাকায়। মা পরের দিন এমনই করে। তারপরের দিন আমরা সুস্থ হয়ে যাই। এটি সম্পূর্ণ সত্য ঘটনা। এখনো মাঝে মাঝে সবাই এই গল্পটা আমাদের বাসার বাচ্চাদের বলে, যেন তারা কখনো কুকুর বিড়াল রাস্তায় না মারে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের প্রথম ঘটনাটা? আশা করছি আমাদের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে। এখন একটা ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করা আছে, কিন্তু তার আগে বলতে চাই, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কারণ আমরা আমাদের প্রথম মাইলস্টোন 1000টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কিন্তু পূর্ণ করা সম্ভব নয়। তাই আশা করব তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। চলো আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনাটা বেশ কয়েক বছর আগের, কিন্তু সেটা মনে পড়লে এখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি সঞ্জয়, একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। আজ যে ঘটনাটা আমি লিখছি সেটা আমার এবং আমার অফিসের বন্ধুদের সাথে ঘটে। দেরি না করে ঘটনাটা লিখছি। আমাদের অফিসের এক সহকর্মী পল্লব তার জন্মদিন উপলক্ষে একটা নামকরা হোটেলে পার্টির আয়োজন করেছিল। সেখানে অন্যান্য সকলের সাথে আমরা অফিসের কয়েকজনও নিমন্ত্রিত ছিলাম। ওইখানে পার্টি শেষ হতে হতে রাত 12টা বেজে যায় এবং সবাই সবার মতো চলে যায়। খালি আমরা দুই বন্ধুই থেকে যাই পল্লবের সাথে। আমরা হোটেল থেকে রাত 1:45 নাগাদ বের হই। গরমের সময় থাকায় হোটেল থেকে বেরোনোর কিছুক্ষণ পরই হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং আমরা একটা জায়গায় আটকে পড়ি। জায়গাটা ঘন জঙ্গলে ঘেরা আর চারিদিক কালো অন্ধকারে ডুবে গেছে। তার উপর চারিদিকে কারেন্ট নেই। জঙ্গলের গভীর থেকে ঝিঝি পোকার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। সাথে মরার উপর খাড়ার ঘায়ের মতো বৃষ্টি পড়ছিল মুষলধারে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমলে আমরা গাড়ি নিয়ে এগাতে লাগলাম একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে। পল্লবের কথা শুনে একটা রাত থেকে গেলে হতো, কিন্তু পারলাম না, কারণ আমাদের দুজনের বাড়ি পল্লবের বাড়ি থেকে অনেকটাই দূরে। তাই আমরা ঠিক করেছিলাম যে রাতে রওনা দিলে 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এই রকম অবস্থায় পড়তে হবে সেটা একদম আন্দাজ করতে পারিনি, কারণ যখন পার্টি থেকে বেরোচ্ছিলাম তখনও ঝড় বৃষ্টির কোনো আভাস ছিল না।
সে যাই হোক, নিরাপদ আশ্রয়ের কথা ভাবতে ভাবতেই দেখলাম আমাদের গাড়িটা একটা বড় দোতলা বাড়ির গাড়ি বারান্দার সামনে এসে থেমেছে। ভগবানকে অবশেষে ধন্যবাদ দিয়ে আমরা সকলেই গাড়ি থেকে নেমে বাড়ির দরজার দিকে এগাতে লাগলাম। বাড়িটার দিকে তাকালে মনে হয় সেটা বহু বছর পুরনো একটা পুরো বাড়ি। বাড়ির পিলারগুলো লতাপাতা গুল্ম আর আগাছায় পরিপূর্ণ, ভগ্ন প্রায় দশা। লাগোয়া দালানটা পচা হাসনুহানা আর অন্যান্য পাতা দিয়ে ভর্তি। বাগানের অবস্থাও তথৈবচ। সেখানে থাকা গাছগুলো অযত্নের ফলে একদম শুকিয়ে মরে গেছে। এক সহকর্মী অর্পণ দরজার সামনে গিয়ে সেটা ধাক্কা দিতেই আমাদের অবাক করে ক্যাঁচ ক্যাঁচ শব্দে বাড়ির দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা এই ঘটনাটায় অবাক হলাম ঠিকই, কিন্তু এই দুর্যোগের রাতে একটা নিরাপদ আশ্রয় পেয়েছি বলে আর সাত পাঁচ না ভেবে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, তাই আমার কাছে থাকা ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম। দেখলাম বাড়ির ভেতরে অনেকটা জায়গা জুড়ে বিশাল এক বারান্দা। মেঝের এদিক ওদিক প্রচুর ধুলো ময়লা পড়ে। দেখেই মনে হয় অনেক বছর এই বাড়ি কোনো রক্ষণাবেক্ষণই হয়নি। দোতলার সিঁড়িটা পুরনো আমলের, আর সেখানেও অনেক ধুলো ময়লা জমে। বারান্দায় একটা বড় ড্রেসিং টেবিল। আমরা মনে মনে ভাবলাম, বাহ, বেশ ভালোই হয়েছে দেখছি, পুরো রাতটা ভালোই কাটবে। কাল সকালে আবার বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। পল্লব, অর্পণ আর আমি পার্টির পর বেশ ক্লান্ত ছিলাম বলে ওইখানেই ওই মেঝেতে বসে একটু ঝিমাচ্ছিলাম, কিন্তু আমার অচেনা জায়গায় ঘুম আসছিল না। তাই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পুরো বাড়িটা একটু ঘুরে দেখব বলে ঠিক করলাম। বারান্দায় আসবাবপত্র বলতে সেরকম কিছুই নেই, শুধু একটা ড্রেসিং টেবিল আর দুটো চেয়ার, একটা মাঝারি আকারের গোল টেবিল। বাড়ির অনেক জায়গায় মাকড়সার জালে ভর্তি। আমি আস্তে আস্তে সেই ড্রেসিং টেবিলটার দিকে এগিয়ে গেলাম। তার লাগোয়া আয়নাটা বেশ বড়, কিন্তু তার গায়ে প্রচুর ধুলো জমে থাকায় প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির দেয়ালগুলো থেকে প্লাস্টার খসে খসে পড়ছে, আর দেওয়ালগুলোর রং চটে ফিকে হয়ে গেছে। সব মিলিয়ে বাড়ির অবস্থা বেশ জরাজীর্ণ। দুটো ফ্লোরে সবকটা ঘরে বড় বড় তালা দেওয়া, কিন্তু সেগুলোতে জং ধরেছে। টেবিল আর চেয়ারগুলো দামি সেগুন কাঠের, কিন্তু সেই কাঠে উই পোকা ধরে সেগুলোতেও বেশ ক্ষয় ধরে গেছে। সামনে পড়ে থাকা একটা ঝাড়ন দিয়ে ড্রেসিং টেবিলের উপর যে মাকড়সার জাল আর আয়নার উপর ধুলো ময়লা পরিষ্কার করার পর আমি কৌতূহলবশত ওইটার দিকে তাকিয়ে থাকলাম। ওইটার দিকে তাকাতে যা দেখলাম তাতে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আমি শুনেছিলাম আয়না দুটো সমান্তরাল জগতের যোগসূত্র, কিন্তু সেটা মানতাম না। তবে এই ঘটনার ফলে আমার এই ধারণা ঘুচে গিয়েছিল। আয়নার ওপারে আমার প্রতিবিম্ব, কিন্তু ওপারে সেই আমি সম্পূর্ণ অন্যরকম। আয়নার ওপারে আমার পোশাক পরিচ্ছদ একেবারে আমার মতো ঠিকই, কিন্তু সেই অন্যরকম। আমার চোখ দুটো লাল আর বন্য হিংস্রতায় ভরা। ঠোঁটের পাশ থেকে রক্তধারা বেরাচ্ছে, আর মুখ থেকে উকি দিচ্ছে দুটি তীক্ষ্ণ সদন্ত। চামড়াগুলো কুঁচকে গিয়ে চেহারা একদম বিগড়ে গিয়েছে। সেই চেহারার বদলে এক আদিম ক্রূরতা বিরাজ করছে। বলতে গেলে আয়নার ওপারে আমার পুরো চেহারাটাই
একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার আমি আর দেখতে না পেরে আর্তনাদ করার চেষ্টা করলাম, কিন্তু প্রচন্ড আতঙ্কে গলা শুকিয়ে যাওয়াতে সেখান থেকে কোনো আওয়াজ বের হলো না। সেই দৃশ্য আর দেখতে না পেরে আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কি ঘটেছিল সেটা আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দুর্যোগপূর্ণ রাত কেটে দিনের আলো ফুটেছে। আমি নিজেকে ওই ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকা অবস্থায় দেখলাম, আর চারপাশে আমার সহকর্মীদের দেখতে পেলাম। দিনের আলোয় তখন সবকিছু একদম স্বাভাবিক, যেন আগের দুর্যোগপূর্ণ রাতের কোনো চিহ্ন নেই। অর্পণ আমাকে জিজ্ঞাসা করল, কিরে, তুই তো বেশ ছিলি আমাদের সাথে, তাহলে এখানে কিভাবে এলি? আমার হঠাৎ করে রাতের ঘটনাগুলো মনে পড়তে লাগলো, কিন্তু আমি বেশি কিছু না বলে শুধু একটাই কথা বললাম, আমারও ঠিক মনে নেই গতকাল রাতে এখানে কিভাবে এলাম। সবকিছুই যেন কেমন ঝাপসা। এরপর সবাই মিলে হাত মুখ ধুয়ে রওনা দিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের দ্বিতীয় ঘটনাটা? আশা করছি আজকের তোমাদের দুটি ঘটনাই বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয় ঘটনাটা? আমার কিন্তু দুটো ঘটনাই বেশ ভয় লেগেছে, ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কি মতামত। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি আমাদের ঘটনা শুনে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ 1000টা সাবস্ক্রাইবের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আশা করছি তোমরা আগের মতোই আমাদের সাপোর্ট করবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিঃস্বাদে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। হতে পারে তোমার পাঠানো ঘটনা শোনানো হবে আমাদের পরবর্তী এপিসোডে। আর তোমরা যে ঘটনাগুলো পাঠাও সেই ঘটনাগুলোই আমি তোমাদের পড়ে শোনাই। ঘটনার সত্যতা আমি যাচাই করি না, তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।